কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমার গল্প পাঠ যদি আপনাদের পছন্দ হয়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্ট করে জানান গল্পটি কেমন লাগছে। ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করবেন। আসুন তাহলে শুনে নিই ঝিন্দের বন্দিতে আজকের পর্বে কি আছে। শুরু করছি আজকের পর্বটি। গৌরীর বুকে হাতুড়ির ঘা পড়িল। এইবার সত্যকার পরীক্ষা। নকিব নাম ডাকিবার পূর্বেই উদিত দ্বারের সম্মুখে আসিয়া দুই হাতে পর্দা সরাইয়া দাঁড়াইল। কিছুক্ষণ নিষ্পলক দৃষ্টিতে গৌরীর দিকে তাকাইয়া রহিল। তারপর ফাঁদে পড়িবার ভয়ে সন্দিগ্ধ সাপদ যেমন এদিক ওদিক দৃষ্টি নিক্ষেপ করিতে করিতে সন্তর্পণে অগ্রসর হয়, তেমনিভাবেই উদিত ঘরের মধ্যে অগ্রসর হইল। অবিশ্বাস, বিস্ময় ও উত্তেজনায় তাহার সুশ্রী মুখখানা বিকৃত দেখাইতে লাগিল। নিজের চক্ষুকে যেন বিশ্বাসই করিতে পারিতেছে না। এমনিভাবে সে গৌরীর মুখের প্রতি তাকাইয়া রহিল। স্বয়ং সম্পূর্ণ বিষয়ে তাহার মুখখানা হতবুদ্ধি হইয়া গেল। গৌরীও দুই চোখে বিদ্রোহ ভরিয়া উদিতের আপাত মস্তক নিরীক্ষণ করিতে লাগিল। কাহারও মুখে কোনো কথা নাই। কিছুক্ষণ এমনি নীরবে কাটিয়া গেল। ধনঞ্জয়ের অনুচ্চ কণ্ঠের হাসি এই নিস্তব্ধতার জাল ছিঁড়িয়া দিল। তিনি বলিলেন, এ কি বলে ভালোবাসা? আপনি আরোগ্য হয়ে উঠেছেন দেখে কুমার উদিতের হৃদয় এতই পূর্ণ হয়ে উঠেছে যে তার মুখ দিয়ে আর কথাই বেরোচ্ছে না। অভিবাদন করতেও সে ভুলে গেছেন। বসতে আজ্ঞা হোক কুমার। ধনঞ্জয়ের দিকে একটা অগ্নিদৃষ্টি নিক্ষেপ করিয়া উদিত গৌরীর সম্মুখে নতজানু হইয়া বসিয়া তাহার ডান হাতখানা লইয়া নিজের কপালে ঠেকাইল। অস্পষ্ট কণ্ঠে মামুলির দুই একটা আনন্দসূচক সৃষ্ট কথা বলিয়া অভিভূতের মতো কোচে গিয়া বসিল। গৌরীর ইতিমধ্যে নিজেকে বেশ সামলাইয়া লইয়াছিল। তাহার মাথায় দুষ্টু বুদ্ধি ভর করিল। সে বলিল, ধনঞ্জয়, ভাই আমার সাত সকালে ব্যস্ত হয়ে আমার খোঁজ নিতে এসেছেন। শীঘ্র ওর জন্য গরম শরবতের ব্যবস্থা করো। কি আর করব, আমার উপায় নেই, ডাক্তারের মানা, নইলে আমিও এই সঙ্গে এক চুমুক খেতুম। উদিতের মনে হইল যেন তাহার মাথা খারাপ হইয়া যাইতেছে। সে বুদ্ধিভ্রষ্টের মতো কেবল গৌরীর মুখের পানে চাহিয়া রহিল। একটা কথাও বলিতে পারিল না। গৌরী জিজ্ঞাসা করিল, উদিত, তুমি কি একলা এসেছ ভাই? সঙ্গে কি কেউ আসেনি? উদিত জড়াইয়া জড়াইয়া বলিল, ময়ূর বাহন এসেছে, বাইরে আছে। গৌরী আগ্রহ দেখাইয়া বলিল, বাইরে কেন? এখানে নিয়ে এলেই তো পারতে। ময়ূর বাহন বুঝি এলো না? বড় লাজুক কি না? আর লজ্জা হবারই তো কথা। কত মদ যে আমাকে গিলিয়েছে তার তো কোনো ঠিকানা নেই। ভাগ্যে সময়ে সামলে নিয়েছি, নইলে তুমি তো সিংহাসনে বসতে উদিত। লিভার পেকে উঠলে কি আর প্রাণে বাঁচতাম? উদিত নিজের চোখের উপর দিয়া ডান হাতখানা একবার চালাইয়া হঠাৎই উঠিয়া দাঁড়াইয়া বলিল, এইবার আমি উঠি, আমাকে একবার শক্তিগড়ে যেতে হবে। ধনঞ্জয়ের চোখে নষ্টামি নৃত্য করিয়া উঠিল। তিনি মহা ব্যস্ত হইয়া বলিলেন, তা কি কখনো হয়? কাল বাদে পরশু অভিষেক। আপনার সঙ্গে কত পরামর্শ রয়েছে, আর আপনি এক্ষুনি চলে যাবেন? লোকে দেখলেই বা কি মনে করবে? ভাববে আপনার বুঝি দাদার অভিষেকে মত নেই। আর তাছাড়া আপনার শরবত এলো বলে না খেয়ে গেলে রাজাকে অপমান করা হবে। বসুন বসুন, অভিষেক সভা সাজানো হচ্ছে, সেদিকে গিয়েছিলেন নাকি? নিরুপায় উদিত ধনঞ্জয়ের দিকে একটা বিষ দৃষ্টি হানিয়া আবার বসিয়া পড়িল। ধনঞ্জয় বলিতে লাগিল, অভিষেকের কি বিধি ব্যবস্থা হয়েছে আপনি তো সবই জানেন, আপনাকে আর বেশি কি বলবো। সকালবেলা পঞ্চতীর্থের জলে স্নান করে রাজবংশীর সমস্ত জহরত পরে রাজা অভিষেক সভায় গিয়ে হোমে বসবেন, আর সেইখানে 3 ঘন্টা লাগবে।
হোম শেষ করে পুরোহিতের আঙ্গুলের রক্তটিকা পরে রাজা বাইরে আসবেন। তখন অভিষেক সম্পন্ন করে শোভাযাত্রা আরম্ভ হবে। রাজা প্রথমে হাতির ওপর সোনার হাওদায় থাকবেন, আর তার পরের হাতিতে রূপার হাওদায় আপনি থাকবেন। নগর পরিভ্রমণ করে ফিরে আসবার পর দরবার বসবে। দরবারে প্রথমে ঝড়োয়া রাজকুমারীর সঙ্গে রাজার তিলক হবে। ঝড়োয়ার মন্ত্রী অনঙ্গদেব অনেক সাঙ্গপাঙ্গ নিয়ে স্বয়ং তিলক দিতে আসবেন, আর তিলক শেষ হলে ভারত সম্রাটের অভিনন্দন পত্র ও রাজরাজারদের অভিনন্দন পাঠ করা হবে। তারপর মহারাজ সভা ভঙ্গ করে বিশ্রামের জন্য অন্দরে প্রবেশ করবেন। এদিকে রাজ্যময় উৎসবের আয়োজন হয়েছে, সে তো আপনি স্বচক্ষেই দেখেছেন। শহরের প্রত্যেক বাড়িটি ফুল পতাকা পূর্ণ কুম্ভ দিয়ে সাজানো হবে। যারা তা পারবে না, সরকারি খরচে তাদের বাড়ি সাজিয়ে দেওয়া হবে। সমস্ত দিন খাওয়া দাওয়া, আমোদ আহ্লাদ, মল্লযুদ্ধ, বাজি নাচ, হাতির লড়াই চলবে। সন্ধ্যার পর নদীতে নৌবিহার হবে। শহরে নাচ গান, দেওয়ালি, বাজি সমস্ত রাত চলবে। 7 দিন ধরে শহর এমনি সরগরম হয়ে থাকবে। উদিতের মুখ উত্তরোত্তর কালীবর্ণ হইয়া উঠিতেছিল। সে হয়তো আর সহ্য করিতে না পারিয়া একটা বেফাস কিছু করিয়া ফেলিত, কিন্তু এই সময় ভৃত্য সোনার থালার উপর কাচের পূর্ণ পানপাত্র বহন করিয়া উপস্থিত হইল। পানপাত্র উদিতের হাতে দিয়া গৌরী বলিল, এই না উদিত, খাও। আমারও লোভ হচ্ছে, কিন্তু আমি খাব না। সংযমী হওয়াই মনুষ্যত্ব। উদিত এক চুমুকে পাত্র শেষ করিয়া আবার বসিয়া পড়িল। মদের প্রভাবে তাহার হতবুদ্ধি ভাবটা অনেকটা কাটিয়া গেল। সে কিছুক্ষণ স্থির হইয়া থাকিয়া গলাটা একবার পরিষ্কার করিয়া লইয়া বলিল, আপনার অসুখের সময় আমাকে মহলে ঢুকতে দেওয়া হয়নি কেন? গৌরী নিরুপায়ভাবে হাত নাড়িয়া বলিল, ডাক্তারের মানা উদিত, ডাক্তারের মানা। গঙ্গানাথ কিরকম দুর্দান্ত লোক জানোই তো, একেবারে হুকুম জারি করে দিলে কারোর সঙ্গে দেখা করতে পারবে না। ধনঞ্জয় বলিলেন, কিন্তু এমনই ভাতৃভক্তি কুমার উদিতের, উনি প্রত্যহই একবার করে আপনার খোঁজ নিয়ে গেছেন। স্নেহ বিগলিত কণ্ঠে গৌরী বলিল, ভাইয়ের চেয়ে আপনার আর কে আছে বলো, কিন্তু তবুও এমন পাজি দেশের লোক উদিতের নামেও মিথ্যে দুর্নাম দেয়, বলে ও নাকি আমার বদলে সিংহাসনে বসতে চায়। বলো তো উদিত, কত বড় মিথ্যে কথা? হঠাৎ চাপা গলায় উদিত গর্জন করিয়া উঠিল, তুমি কে? অতি বিস্ময়ে চক্ষু বিস্ফোরিত করিয়া গৌরী বলিল, আমি কে? উদিত, কি বলছো তুমি? আজকাল কি সকালবেলা মদ খাওয়া তুমি ছেড়ে দিয়েছ? আমাকে চিনতে পারছো না? ধনঞ্জয়, দেখেছ উদিতের মুখ কিরকম লাল হয়ে উঠেছে? এক্ষুনি গঙ্গানাথকে ডাকা দরকার। রুদ্ররূপকে ডাকিয়া ধনঞ্জয় হুকুম দিলেন, কুমার উদিত অসুস্থ হয়ে পড়েছেন, শীঘ্র গঙ্গানাথকে ডেকে পাঠাও। অসীম বলে নিজেকে সংযত করিয়া উদিত দাঁতের ভেতর হইতে বলিল, থাক, ডাক্তারের দরকার নেই। আচ্ছা, চললাম, আবার দেখা হবে। বলিয়া রাজার দিকে একবার মাথা ঝুঁকাইয়া উদিত সিংহ দ্রুত পদে বাহির হইয়া গেলেন। ধনঞ্জয় রুদ্ররূপকে কাছে ডাকিয়া কানে কানে কি বলিলেন। রুদ্ররূপ প্রস্থান করিলে গৌরীর নিকট আসিয়া বসিয়া বলিলেন, গোড়াতেই উদিতকে এতটা ঘাটানো ঠিক হয়নি, একটু চেপে চললেই হতো। তা যাক, যা হবার তা তো হয়েই গেছে। গৌরী বলিল, শত্রুতা করতে হলে ভালো করে করাটাই ঠিক, আধমোনা হয়ে শত্রুতা করাটা বোকামি। কিন্তু কি ব্যাপার বলো তো, উদিত কি বুঝতে পেরেছে? ধনঞ্জয় ভাবিতে ভাবিতে বলিলেন, না, বুঝতে পারেননি ঠিক, কিন্তু বেজায় ভ্যাবা চাকা খেয়ে গেছে। এর ভেতর কিছু কথা আছে। ভ্যাবা চাকা খেলো কেন? গৌরী বলিল, শঙ্কর সিংকে খুন করেনি তো? ধনঞ্জয় বলিলেন, না, খুন বোধহয় করেনি। খুন করলে আপনাকে দেখা মাত্র জাল রাজা বলে বুঝতে পারত।
তাই তো, উতি তেমন ভ্যাবাচাকা খেয়ে গেল কেন? এই বলিয়া ধনঞ্জয় ভ্রুকুঞ্চিত করিয়া ঘরময় পায়চারি করিতে লাগিলেন। তারপর দেশের বহু গণ্যমান্য লোককে দর্শন দিবার পর সভা ভঙ্গ হইল। কোনো কিছুই ঘটিল না। সকলে রাজার রোগ মুক্তিতে আনন্দ প্রকাশ করিয়া একে একে প্রস্থান করিলেন। সেদিন সন্ধ্যার সময় নদীর দিকের একটা খোলা বারান্দায় সিল্কের নরম গালিচা পাতা হইয়াছিল। তাহার ওপর মখমলের তাকিয়ায় হেলান দিয়া গৌরী সোনার আলবোলায় তামাক টানিতেছিল। ধনঞ্জয় তাহার সম্মুখে পা মুড়িয়া বসিয়াছিলেন। আকাশে আধখানা চাঁদ সবে মাত্র নিজের রশ্মিজাল পরিস্ফুট করিতে আরম্ভ করিতেছে। নদীর জল ছোঁয়া ঠান্ডা বাতাস যদিও মাঝে মাঝে শরীরে একটু কম্পন ধরাইয়া দিতেছে, তবুও এমন মনোরম স্থানটি ছাড়িয়া গৌরী উঠিতে পারিতেছিল না। নদীর পরপারে ঝোড়োয়ার রাজবাড়িতে আলো জ্বলিয়া উঠিল। একে একে সব বাতায়নগুলি আলোকিত হইল। নদীর জলে সেই ছায়া কাঁপিতে লাগিল। দুজনে অনেকক্ষণ নিস্তব্ধ হইয়া সেই দৃশ্য দেখিতে লাগিলেন। একবার খড়ম পায়ে দিয়া বৃদ্ধ ব্রজপাণি দুই একটা প্রয়োজনীয় কথা জিজ্ঞাসা করিয়া গেলেন, আর তিনি চলিয়া গেলে গৌরী বলিল, আচ্ছা, বুড়ো মন্ত্রী এত কাজ করছেন আর তুমি দিব্যি তো আমার কাছে বসে আড্ডা দিচ্ছ। ধনঞ্জয় বলিলেন, আড্ডা দিচ্ছি এবং আরও 2 দিন দেব। অভিষেক না হওয়া পর্যন্ত আপনাকে চোখের আড়াল করছি না। শঙ্কর সিং তো গেছে, শেষে আপনাকেও খোয়াবো নাকি? আমারও খোয়া যাবার ভয় আছে নাকি? বিলক্ষণ আছে। আসলই যখন পাওয়া যাচ্ছে না তখন নকল হারাতে কতক্ষণ? গৌরী গম্ভীর হইয়া বলিল, সত্যি? শঙ্কর সিংয়ের কি কোনো খবরই পাওয়া যাচ্ছে না? কিছুই না, যেন কর্পূরের মতো উবে গেছেন। অন্যবারেও খুঁজে বার করতে বেগ পেতে হয়েছে বটে, কিন্তু এই রকমটা কোনোবার হয়নি। সন্দেহ হচ্ছে সত্যি সত্যি গুম খুন করলে না তো? তা যদি করে থাকে। রুদ্ররূপ প্রবেশ করিল। চাঁদের আলো ছিল বলিয়া অন্য আলো ইচ্ছা করিয়াই রাখা হয় নাই। ধনঞ্জয় ঠাহর করিয়া বলিলেন, রুদ্ররূপ নাকি? এসো, কোনো খবর পেলে? রুদ্ররূপ উভয়কে অভিবাদন করিয়া গালিচার উপর পা মুড়িয়া বসিল। চম্পা রুদ্ররূপকে সঙ্গে করিয়া আনিয়াছিল। তাহাকে অদূরে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া ধনঞ্জয় বলিলেন, চম্পা, রাজার জন্য পান আনতে বলো তো মা। চম্পা প্রস্থান করিল। তখন রুদ্ররূপ বলিল, কুমার উদিত আর ময়ূরবাহন এখান থেকে বেরিয়ে শটান ঘোড়া ছুটিয়ে শক্তিগড়ে গিয়েছেন। পথে কোথাও থামেননি। এইমাত্র খবর নিয়ে লোক ফিরে এসেছে। ধনঞ্জয় হঠাৎ কপালে করাঘাত করিয়া বলিলেন, ওহ ওহ, কি আহম্মক আমি, কি নালায়েক আমি! এটা এতক্ষণেও বুঝতে পারিনি। গৌরী আশ্চর্য হইয়া বলিল, কি বুঝতে পারেননি? ধনঞ্জয় বলিলেন, ইচ্ছে করে আমায় ভুল খবর দিয়ে বাইরে পাঠিয়েছিল। ওই শয়তান স্টেশন মাস্টারটা উদিতের দলে। ওই আমাকে বলেছিল যে কুমার শঙ্করকে ছদ্মবেশে মেয়ে মানুষ সঙ্গে নিয়ে ট্রেনে চড়তে দেখেছে। এখন সব বুঝতে পারছি, কিন্তু আমি যে এখনো কিছুই বুঝলাম না। বুঝলেন না? শঙ্কর সিংকে শক্তিগড়ে বন্ধ করে রেখেছে। দেশে থাকলে পাছে আমি জানতে পারি তাই মিথ্যে খবর দিয়ে আমাকে সরিয়েছিল। ওই হাড়বজ্জাত ময়ূরবাহনটার বুদ্ধি। অনেকক্ষণ সকলেই চুপ করিয়া রহিলেন। শেষে রুদ্ররূপ দ্বিধা জড়িত স্বরে বলিল, কিন্তু তা যদি হয় তাহলে শক্তিগড়ে তল্লাশ করলেই তো। শক্তিগড় উদিতের নিজের জমিদারি, সেখানে সে আমাদের ঢুকতে দেবে না। ফৌজ নিয়ে যদি। পাগল! জোর করে যদি শক্তিগড়ে ঢুকি তাতে বিপরীত ফল হবে। উদিত সিং বমাল সমেত ধরা দেবে ভেবেছ? তার আগে শঙ্কর সিংকে কেটে তিস্তার জলে ভাসিয়ে দেবে। আবার দীর্ঘকাল সকলে নীরব হইয়া রহিলেন। শেষে দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া ধনঞ্জয় বলিলেন, না, এখন আর কিছু হবে না, সময় নেই। অভিষেক হয়ে যাক, তারপর। রুদ্ররূপ,
তুমি এখানেই থাকো, আমি একবার মন্ত্রীর কাছে চললাম। যতক্ষণ না ফিরি এনাকে ছাড়বে না। রাজ অভিষেক ক্রিয়া সম্পন্ন হইয়া গিয়াছে। দিনের অনুষ্ঠান ও তাহার আনুষাঙ্গিক সমারোহ শেষ হইয়া যাইবার পর রাত্রির আমোদ প্রমোদের আয়োজন আরম্ভ হইয়াছে। কিস্তার জল হাজার হাজার সুসজ্জিত নৌকায় ভরিয়া গিয়াছে। প্রত্যেক নৌকোটি সারি সারি বলোয়ারির ঝড়ের রঙিন আলোয় ঝগমগ করিতেছে। কোনো নৌকায় সারঙ্গী তবলা সহযোগে কলকণ্ঠী ললনার গান চলিতেছে। কোনো নৌকার ছাদ হইতে আতশবাজি আকাশে উঠিয়া নানা বর্ণের উজ্জ্বল উল্কাপিণ্ডে ফাটিয়া পড়িতেছে। কোনো নৌকা হাঙ্গরমুখ, কোনো নৌকা ময়ূরপঙ্খী, কোনোটি পালের ভারে মন্থর মরাল গতিতে চলিতেছে, আবার কোনোটি মাল্লার দাঁড়ের আঘাতে জল মথিত করিয়া ঘুরিতেছে। প্রায় সকল নৌকায় দুই রাজপ্রাসাদের মধ্যবর্তী স্থানটুকুর মধ্যে ঘেঁষাঘেঁষি ঠাসাঠাসি হইয়া চক্রাকারে পরিভ্রমণ করিতেছে, যেন এই সম্মোহন বৃত্ত ছাড়িয়া বাহির হইতে পারিতেছে না। দুই তীরে দুই রাজসৌধ সর্বাঙ্গে আলোকমালা পরিধান করিয়া যেন ঔজ্জ্বল্যের প্রতিদ্বন্দ্বিতায় পরস্পরকে সকৌতুকে আহ্বান করিতেছে। একটি বজরাকে সকলেই সসম্ভ্রমে দূরে দূরে রাখিয়াছে। একটি করিয়া লাল ও একটি করিয়া সবুজ আলোর ঝালর দেখিয়া বোঝা যায় এটি রাজবজরা। নৌকাটি ফুল, পাতা, জড়ি, মখমল ও জহরত দিয়া সুন্দরভাবে সাজানো। তাহার পশ্চাতে রূপার ডান্ডার মাথায় ঝিন্দের রাজপতাকা উড়িতেছে। নৌকার ছাদের ওপর মখমলের চাদোয়ার নিচে তাকিয়া ঠেস দিয়া নবাভিষিক্ত রাজা বসিয়া আছেন, সঙ্গে মন্ত্রী বজ্রপাণি, সর্দার ধনঞ্জয় এবং রুদ্ররূপ। বাহিরের লোক এখানে কেহই নাই, মাঝি মল্লারা সব নিচে, কিন্তু তবুও সকলেই নীরব, কিছুটা অন্যমনস্ক। মাঝে মাঝে দুই একটা কথা হইতেছে। বজ্রপাণি বলিলেন, আমি শুধু উদিতের মুখখানার কথা ভাবছি। যখন ইংল্যান্ডেশ্বরের অভিনন্দন পড়া হচ্ছে তখন তার মুখটা দেখেছিলে? আমার ভয় হচ্ছিল একটা বিশ্রী কাণ্ড বুঝি বাদিয়ে বসে। ধনঞ্জয় বলিলেন, আর ওই ময়ূরবাহনটা তিলকের সময় এমনভাবে চেঁচিয়ে হেসে উঠল, আমার ইচ্ছে হচ্ছিল সভা থেকে গলা টিপে বার করে দিই। শুধু একটা কেলেঙ্কারি হবে এই ভয় পারলাম না। ভার্গব বলিলেন, ওরা এমনি ছাড়বে না, শীঘ্রই একটা কিছু করবে। আমাদের কিন্তু খুব সতর্ক থাকা দরকার। উদিত ময়ূরবাহন মিলিয়া যে একটা কিছু করিবেই, সে সম্বন্ধে তিনজনের মনে কোনো সন্দেহই ছিল না। কিন্তু কি করিবে আর কোন দিক হইতে আক্রমণ করিবে, সেটাই কেহ ধারণা করিতে পারিতেছিলেন না। গৌরী সেই প্রশ্নই করিল, কি করতে পারে ওরা? বজ্রপাণি মাথা চুলকাইয়া বলিলেন, সেটা জানা থাকলে তো আগে থেকেই তার প্রতিকার করা যেত। এখন সতর্কভাবে প্রতীক্ষা করা ছাড়া আর কোনো অন্য পথ নাই। কিছুক্ষণ সকলে নীরব হইয়া রহিলেন। রাজবজরার 30 গজের মধ্যে অন্য কোনো নৌকো ছিল না, কিন্তু মধুপাত্রের চারিপাশে মক্ষিকার মতো সকল নৌকায় রাজনৌকাকে কেন্দ্র করিয়া ঘুরিতেছিল। অলক্ষিতে ব্যবধান সংকীর্ণ হইয়া আসিতেছিল। এমনকি দাঁড় টানার ছপ ছপ শব্দের ফাঁকে ফাঁকে নর্তকীর পায়জনিয়ার নিক্কণও শোনা যাইতেছিল। চতুপ্রহরব্যাপী উৎসবের পর নানাবিধ ভাবনা ও উত্তেজনার ফলে গৌরী ঈষৎ ক্লান্তি অনুভব করিতেছিল। সে তাকিয়ার ওপর মাথা রাখিয়া লম্বা হইয়া শুইয়া পড়িল। ঝড়োয়ার আলোকদীপ্ত প্রাসাদের মাথায় নবমী চাঁদ স্থির হইয়া আছে। সেই দিকে তাকাইয়া থাকিয়া গৌরী হঠাৎ জিজ্ঞাসা করিল, আচ্ছা দেওয়ানজি, যার সঙ্গে আজ আমার পাকা দেখা অর্থাৎ তিলক হল, তিনি দেখতে কেমন? ভার্গব গম্ভীর মুখে বলিলেন, রানীর মতো। এর বেশি আমাদের বলতে নেই। তিনি একদিন আমাদের মা হবেন। গৌরী হাসিয়া বলিল, তা যেন বুঝলাম, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি, এই যে তার তিলক হলো আমার সঙ্গে, অথচ বিয়ে হবে আরেকজনের সঙ্গে, এতে আপনাদের শাস্ত্র মতে কোনো দোষ হবে না?
বজ্রপাণি নিশ্চল হইয়া বসিয়া রহিলেন। ধনঞ্জয়ের মুখ মেঘাচ্ছন্ন হইয়া উঠিল। এই চিন্তাটাই তাহাকে সবচেয়ে বেশি ক্লেশ দিতেছিল। ঝিন্দের পাটরানী যে ধর্মত একজনের বাগদত্তা হইয়া পরে রাজার মহিষী হইবেন, সমস্ত ষড়যন্ত্রের মধ্যে এই ব্যাপারটাই ধনঞ্জয়ের সবচেয়ে অরুচিকর ঠেকিতেছিল। কঠিন প্রাণ যোদ্ধার মতো তিনি ভালোর সঙ্গে মন্দটাও গ্রহণ করিয়াছিলেন বটে, কিন্তু তাহার চিত্তে সুখ ছিল না। তিনি সংক্ষেপে উত্তর দিলেন, তিনি এইসব কিছুই জানতে পারবেন না। গৌরী বলিল, তা ঠিক, মনির অগোচরে পাপ নেই। তা সে যাক, বিয়েটা কতদিন পর হবে? কিছু ঠিক হয়েছে কি? বজ্রপাণি বলিলেন, তার এখনো 2 মাস দেরি আছে। গৌরী প্রশ্ন করিল, কিন্তু এই 2 মাসে শঙ্কর সিংকে যদি উদ্ধার না করা যায়, তাহলে বিয়েটাও কি আমাকেই করতে হবে নাকি? এই বলিয়া সকৌতুকে গৌরী 3 জনের মুখের পানে চাহিল। সহসা এই কথার কেহই উত্তর দিতে পারিল না। ধনঞ্জয় ভ্রুকুটি করিয়া কার্পেটের দিকে নিবদ্ধ দৃষ্টি হইয়া রহিলেন। রুদ্ররূপ উদাসীনভাবে চাঁদের দিকে চাহিয়া রহিল। ভার্গব একটি নস্য লইয়া কি একটা বলিবার উপক্রম করিলেন। এমন সময় বজরার ভিতর হইতে একজন উচ্চস্বরে চিৎকার করিয়া উঠিল, সামাল, হুঁশিয়ার! তারপর মুহূর্ত মধ্যে একটা প্রকাণ্ড কাণ্ড হইয়া গেল। গৌরী সচকিতে উঠিয়া বসিয়া নিজের দিকে দৃষ্টিপাত করিতেই দেখিল, একখানা সরু ছুঁচলো নৌকো সমস্ত আলো নিভাইয়া দিয়া অন্ধকারে টর্পেটের মতো তাহার বজরার মধ্যস্থল লক্ষ্য করিয়া ছুটিয়া আসিতেছে। ধাক্কা লাগিতে আর দেরি নাই। মধ্যে মাত্র 20 হাতের তফাৎ। নৌকার কুড়ো অভিসন্ধি বুঝিয়া লইতে গৌরীর তিলার্ধ সময় লাগিল না। সে এক লাফে উঠিয়া বজরার ধারে চাঁদের রেলিং ধরিয়া হাঁকিল, খবরদার, তফাতে যাও। উত্তরে অন্ধকারে নৌকোর ভেতর হইতে একটা উচ্চকণ্ঠের হাসির আওয়াজ আসিল। পরমুহূর্তেই বজরা ও নৌকোর ভীষণ সংঘাতে সমস্ত লণ্ডভণ্ড হইয়া গেল। বজরার সমস্ত ঝাড়লণ্ঠনগুলা ঠোকাঠুকি হইয়া ঝনঝন শব্দে ভাঙিয়া নিভিয়া গেল এবং বজরাখানা ভয়ঙ্কর একটা টাল খাইয়া প্রায় কাত হইয়া পড়িল। আর সেই অন্ধকারের মধ্যে গৌরী অনুভব করিল, মুক্ত তীরের মতো সে শূন্যে উড়িতে উড়িতে চলিয়াছে। শোনা যায়, আকস্মিক বিপদপাতে মানুষের উপস্থিত বুদ্ধি লোপ পাইয়া কেবল প্রাণ রক্ষার চেষ্টাটাই জাগ্রত থাকে। কিন্তু আশ্চর্য এই যে, এইরূপ উড্ডীমান অবস্থাতেও গৌরী যে কথাটা ভাবিতেছিল, আসন্ন জীবন মৃত্যু সংকটের সহিত তাহার কোনো যোগ নাই। সে ভাবিতেছিল, ওই যে হাসিটা খটাসে ডাকের মতো এক্ষুনি তাহার কর্ণে প্রবেশ করিল, ওই হাসি সে পূর্বে কোথাও শুনিয়াছে, কিন্তু কোথায়? এই ভাবিতে ভাবিতে বজরা হইতে 20 হাত দূরে ছিটকাইয়া পড়িয়াই গৌরী কিস্তার জলে তলাইয়া গেল। হঠাৎ কনকনে ঠান্ডা জলে এই আতর্কিতে অবগহনের ফলে গৌরীর মন হইতে অন্য সমস্ত চিন্তা দূর হইয়া মনে হইল, এইবার তাহার দম বন্ধ হইয়া যাইবে। কিন্তু সে ভালো সাঁতার জানিত বলিয়া ব্যাকুলতা প্রকাশ করিল না। কোনো রকমের নিঃশ্বাস বন্ধ করিয়া ধীরে ধীরে জল কাটিয়া উপরে উঠিতে লাগিল। পতনের বেগে সে বহুদূর নিচে নামিয়া গিয়াছিল, তাই উঠিতে দেরি হইল। প্রায় 8 মিনিট পর ভাসিয়া উঠিয়া দীর্ঘ একটা নিঃশ্বাস টানিয়া চোখ মেলিল। কিন্তু চোখ মিলিয়াই আবার তাহাকে ডুব মারিতে হইল। ইতিমধ্যে রাজবজরায় দুর্ঘটনা ঘটিতে দেখিয়া চারিদিক হইতে নৌকা সকল ভিড় করিয়া আসিয়াছিল। বজরা ঘেরিয়া ভীষণ চেঁচামেচি ও হুলস্থুল বাঁধিয়া গিয়াছিল। গৌরী মাথা তুলিয়াই দেখিল, একখানা প্রকাণ্ড নৌকো তাহার মাথার উপর দিয়া চলিয়া যাইবার উপক্রম করিতেছে। সে সজোরে নিঃশ্বাস টানিয়া আবার ডুব দিল। ডুব সাঁতার দিয়া খানিকটা দূরে গিয়া আবার সে ভাসিয়া উঠিবার চেষ্টা করিল, কিন্তু মাথা তুলিতে পারিল না। একখানা নৌকার তলায় মাথা ঠুকিয়া গেল। গৌরীর মনে হইল, মৃত্যুর আর বিলম্ব নাই, বায়ুর অভাবে ফুসফুস এক্ষুনি ফাটিয়া যাইবে। পাগলের মতো হাত পা ছুড়িয়া সে আরও কিছু দূর গিয়া মাথা তুলিবার চেষ্টা করিল, কিন্তু এবারেও নৌকোর তলায় মাথা লাগিয়া তাহাকে মাথা জাগাইতে দিল না। গৌরী তখন নৌকোর তলদেশ ধরিয়া চলিতে আরম্ভ করিল।
কোথাও না কোথাও নৌকোর তলা শেষ হইয়াছে নিশ্চয়ই, সেইখানে গিয়া মাথা জাগাইবে, এই তাহার অভিপ্রায়। কিন্তু এইদিকে ফুসফুসের অবস্থা সঙ্গীন হইয়া উঠিয়াছে, সংজ্ঞাও প্রায় লুপ্ত। আর সেই অর্ধচেতনার মধ্যে মনে হইতেছে বুঝি নৌকোর কিনারা আর মিলিবে না। কতক্ষণ এইভাবে চলিবার পর হঠাৎ কিনারা মিলিল। দুইটা নৌকো ঠেকাঠেকি হইয়া দাঁড়াইয়া আছে, তাহাদের হালের দিকে সামান্য একটু ত্রিকোণ স্থান। সেই সংকীর্ণ স্থানটুকুতে গলা পর্যন্ত জাগাইয়া প্রায় 1 মিনিট ধরিয়া দীর্ঘ কম্পমান কয়েকটা নিঃশ্বাস টানিবার পর গৌরীর মাথাটা কিছু পরিষ্কার হইল। কিন্তু বিপদ তখনও শেষ হয় নাই। গৌরী চারিদিকে তাকাইয়া দেখিল যতদূর দেখা যায় অগণ্য অসংখ্য নৌকো ঘেঁষাঘেঁষি ঠাসাঠাসি হইয়া দাঁড়াইয়া আছে, এবং প্রত্যেক নৌকোর আরোহী একযোগে অর্থহীন চিৎকার করিতেছে। গৌরীও চিৎকার করিয়া তাহাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করিল, কিন্তু সেই বিষম গণ্ডগোলের মধ্যে তাহার ক্ষীণ কণ্ঠ কেহই শুনিতে পাহিল না। গৌরী একবার ভাবিল নৌকার পার্শ্ব ধরিয়া ঝুলিয়া থাকি, কখনো না কখনো উদ্ধার পাইব। কিন্তু তাহাতেও একটা ভয় আছে। নৌকাগুলা স্রোতের বেগে দুলিতেছে, পরস্পর ঘর্ষিত হইতেছে। যদি কোনো ক্রমে মাথাটা দুই নৌকার জাতাকলে পড়িয়া যায়, তাহা হইলে গুড়াইয়া একেবারে ছাতু হইয়া যাইবে। সুতরাং ঝুলিয়া থাকাও দীর্ঘকালের জন্য নিরাপদ নয়। মিনিট 5 পর অনেকটা সুস্থ হইয়া গৌরী স্থির করিল এই নৌকোর ভিড়ের বাহিরে যাইতে হইবে। নৌকোর ভিড় রাজবজরার নিকটেই বেশি, অতএব বজরা হইতে যত দূরে যাওয়া যায় ততটাই নিরাপদ। গৌরী তখন ভালো করিয়া একবার দিক নির্ণয় করিয়া লইয়া আবার ডুব মারিল। নৌকোগুলোর হাল যেদিকে সেই দিকেই মুক্তির পথ, এই বুঝিয়া সে প্রাণপণে ডুব সাঁতার কাটিয়া চলিল। প্রায় 20 গজ সাঁতার দিয়া সে আবার ভাসিয়া উঠিল। হ্যাঁ, অনেকটা ফাঁকা হইয়াছে। নৌকার ভিড় আছে বটে, কিন্তু অতটা ঘনীভূত নয়। আপাতত ডুব সাঁতার দিবার আর কোনো প্রয়োজন নাই। সকল নৌকাতেই আলো আছে, কিন্তু সেই আলো শোভার জন্য, মজ্জমানকে পথ দেখাইবার জন্য নয়। কিস্তার জল অন্ধকার। গৌরী 2-1টা নৌকোর আরোহীদের ডাকিবার চেষ্টা করিল, ক্লান্তিবশত বিরত হইল। কেহই তাহার ডাক শুনিতে পায় না, সকলেরই বাহিন্দ্রিয় দূরে বজরাটার উপর নিবদ্ধ। গৌরী তখন তীরের দিকে চক্ষু ফিরাইল। দূরে, কত দূরে তাহা ঠিক আন্দাজ হয় না। নদীর কূল হইতে উচ্চ প্রাসাদের মূল পর্যন্ত সারি সারি শুভ্র সোপান উঠিয়া গিয়াছে, যেন কোনো স্বপ্নদৃষ্ট দৈত্যপুরী। ঠান্ডা জলে এতক্ষণ থাকিয়া গৌরীর সমস্ত অঙ্গ অবশ হইয়া আসিতেছিল। সে ওই দৈত্যপুরী লক্ষ্য করিয়া ক্লান্তভাবে সাঁতার কাটিতে লাগিল। ঘাটের আরো কাছে যখন পৌঁছল, তখন চাঁদের ফিকা আলোয় তাহার মনে হইল যেন ঘাটের শেষে পৈঠার উপর সারি সারি কাহারা দাঁড়াইয়া আছে। গৌরীর হাত পা তখন শিথিল হইয়া আসিতেছে, চক্ষু দৃষ্টি ধোঁয়া ধোঁয়া হইয়া গিয়াছে। ঘাটে পৌঁছতে আর কত দেরি। না, আর চলে না। দেহ অসাড় হইয়া গিয়াছে। ঘাটের উপর হইতে কে যেন চিৎকার করিয়া বলিল, কি বলিল? একটু, আর একটু বাকি, এইটুকু সাঁতার কেটে এসো। কাহার গলা? অচলা বৌদির না? তবে এইটুকু যেমন করিয়া হোক যাইতেই হইবে। প্রায় সংজ্ঞাহীন অবস্থায় গৌরী জল হইতে সোপানের উপর উঠিল। তারপর একজনের কুমকুম চর্চিত পায়ের নিকট মাথা রাখিয়া মূর্ছিত হইয়া পড়িল। মূর্ছা ভাঙিতেই গৌরী শটান উঠিয়া বসিয়া চোখ রগড়াইয়া বলিল, মনে পড়েছে, ময়ূর বাহনের হাসি। তারপর চারিদিকে দৃষ্টিপাত করিয়া একেবারে অবাক হইয়া গেল। দেখিল সে মেঝের ওপর বসিয়া আছে, এবং তাহাকে ঘিরিয়া একপাল সুন্দরী উৎসুক কৌতূহলী নেত্রে তাহাকে নিরীক্ষণ করিতেছে। যেই তরুণীটির কোলে মাথা রাখিয়া সে এতক্ষণ শুইয়াছিল, সে উঠিয়া দাঁড়াইয়া আর একজনকে মৃদুস্বরে বলিল, খবর দে। গৌরী বলিল, ব্যাপার কি? এ আমি কোথায়? কোড়োদায়নি তরুণী চপল হাসিয়া বলিল,
আপনি স্বর্গে এসেছেন, তিস্তার জলে ডুবে গিয়েছিলেন, মনে নেই? গৌরী বলিল, তা হবে। আপনারা সব কারা? তরুণী বলিল, আমরা সব অপ্সরী। একটি নগ্রধ পরিমণ্ডলা রক্তধরা অষ্টাদশী মোহিনীকে দেখাইয়া বলিল, ইনি হচ্ছেন উর্বশী। আরেকটিকে দেখাইয়া বলিল, ইনি মেনকা। আর আমি রম্ভা। গৌরী গম্ভীরভাবে জিজ্ঞাসা করিল, কাঁচা না পাকা? যুবতী খিলখিল করিয়া হাসিয়া উঠিয়া বলিল, আপনি বিচার করে বলুন দেখি। এই বলিয়া গৌরীর সম্মুখে বসিয়া নিজের সহাস্য মুখখানি গৌরীর চোখের কাছে তুলিয়া ধরিল। গৌরীও জহুরির মতো ভালো করিয়া পরখ করিয়া বলিল, নেহাত কাঁচা বলা চলে না, দিব্যি রং ধরেছে। এমন সময় সুন্দরী চক্রের বাহির হইতে একজন বলিল, আহ লক্ষ্মী, কি বেহায়াপনা করছিস, তোরা সব সরে যা। সকলে সরিয়া গেলে একটি তম্বি বাঁ হাতের উপর শুষ্ক জামা কাপড় ও তোয়ালে লইয়া গৌরীর কাছে আসিয়া দাঁড়াইল। হাসিয়া বলিল, এখন বেশ সুস্থ বোধ করছেন? গৌরী তাহার দিকে চাহিয়া বলিল, আপনি কি তিলোত্তমা? তম্বি বলিল, না, আমি কৃষ্ণা। কিন্তু পরিচয় পরে হবে, এখন উঠুন, ভিজে কাপড় চোপড়গুলো ছেড়ে ফেলুন। এতক্ষণে নিজের দেহের প্রতি দৃষ্টিপাত করিয়া গৌরী লজ্জায় একেবারে শিহরিয়া উঠিল। মুখ তার বুটিদার ঢিল হাতার রেশমি পাঞ্জাবি জলে ভিজিয়া গায়ের সহিত একেবারে সাটিয়া গিয়াছে। নিম্নাঙ্গের পট্টবস্ত্র তথৈবচ। সে জড়সড় হইয়া বলিল, এদের সরে যেতে বলুন। কৃষ্ণা সকলের দিকে ফিরিয়া বলিল, তোরা বেরো এখান থেকে। সকলেই প্রস্থান করিল। বেহায়া তরুণীটি যাইতে যাইতে বলিল, আচ্ছা, আমরা আসছি, আবার আসব, পেয়েছি যখন সহজে ছাড়ছি না। কৃষ্ণা কাপড়গুলো গৌরীর কাছে রাখিয়া বলিল, আমাদের মহলে পুরুষের পাট নেই, তাই পুরুষের কাপড় চোপড় জোগাড় করা গেল না। এগুলো সব কস্তুরীর, পরে দেখুন, স্বস্তি যদি বা না পান, সুখ নিশ্চয় পাবেন। এই বলিয়া মুখ টিপিয়া হাসিয়া প্রস্থান করিল। কোথায় আসিয়া পড়িয়াছে তাহা বুঝিতে গৌরীর বাকি ছিল না। সে মনে মনে ভারী একটা কৌতুকপূর্ণ আনন্দ অনুভব করিতে লাগিল। ঝড়োয়ার পুর ললনাদের এই অসংকোচ রঙ্গতামাশা তাহার মনকে যেন এক নতুন রসে অভিষিক্ত করিয়া দিল। সে ভাবিল, যুবক যুবতীদের মধ্যে এমন সুন্দর, এমন অবাধ স্বচ্ছন্দ মেলামেশা ভারতবর্ষের আর কোথাও নাই। গৌরী বিবাহিত হইলে বুঝিতে পারিত, বিবাহের রাত্রে নতুন বরকে লইয়া ঠিক অনুরূপ ব্যাপার বাংলাদেশের ঘরে ঘরে ঘটিয়া থাকে এবং নতুন জামাইয়ের সম্মুখে ঘোমটা ও পর্দা বাঙালির অন্তঃপুর হইতেও নিমিষে অন্তর্হিত হইয়া যায়। কাপড় তুলিয়া লইয়া গৌরী দেখিল সেখানা 6 ইঞ্চি চওড়া পাড়যুক্ত ময়ূরকণ্ঠী শাড়ি। মনে মনে হাসিয়া গৌরী সেখানা পরিধান করিল, কিন্তু জামা পরিতে গিয়ায় লজ্জায় তাহার মুখখানা লাল হইয়া উঠিল। ছি ছি, কৃষ্ণা যে বলিয়াছিল স্বস্তি না পান সুখ পাবেন, তার অর্থ এই? গৌরী তাড়াতাড়ি সেইটাকে তোয়ালে ঢাকা দিয়া রাখিয়া দিল। মনে মনে একটু রাগও হইল। কৃষ্ণা বাহিরে বেশ ভালো মানুষটি, লক্ষ্মীর মতো চপলা নয়, কিন্তু ভিতরে তাহার এত কুবুদ্ধি। দাঁড়াও, তাহাকে জব্দ করিতে হইবে। উত্তরীয়খানা ভালো করিয়া গায়ে জড়াইয়া লইতেই কৃষ্ণা পুনঃপ্রবেশ করিল। বলিল, হয়েছে, এবার আসুন আমার সঙ্গে। গৌরী জিজ্ঞাসা করিল, কোথায় যেতে হবে? কৃষ্ণা বলিল, আমি যেখানে নিয়ে যাব। অত কৌতূহল কেন? গৌরী বলিল, বেশ, চলো, তোমার শাস্তি কিন্তু তোলা রইল। নিরীহভাবে কৃষ্ণা জিজ্ঞাসা করিল, কিসের শাস্তি? গৌরীও পাল্টা জবাব দিল, অত কৌতূহল কেন?
শাস্তি যখন পাবে তার কারণও জানতে পারবে। কৃষ্ণা গৌরীকে মর্মরে সিঁড়ি বহিয়া ওপরে লইয়া চলিল। সিঁড়ি উঠিতে উঠিতে জিজ্ঞাসা করিল, কি হয়েছিল বলুন তো? আমরা সবাই ঘাটে দাঁড়িয়ে জলবিহার দেখছিলাম। এমন সময় একটা ভারী গণ্ডগোল শুনতে পেলাম, আর তার কিছুক্ষণ পরেই আপনি ভাসতে ভাসতে আমাদের ঘাটে এসে হাজির হলেন। গৌরী বলিল, কি যে হয়েছিল সেটা আমি এখনো ভালো রকম বুঝতে পারিনি। বাটুল থেকে যেমন গুলি বেরিয়ে যায় তেমনি ছিটকে কিস্তার জলে পড়েছিল, এটুকুই মনে আছে। দ্বিতলে উঠিয়া একটা দরজার সম্মুখে কৃষ্ণা দাঁড়াইল। এক হাতে পর্দা সরাইয়া মৃদুকণ্ঠে বলিল, ভেতরে যান। গৌরীর মনে হইল সে যেন তাহার জীবনের এক মহা রহস্যের দ্বারে আসিয়া দাঁড়াইয়াছে। বুকের ভেতরটা দুরু দুরু করিয়া উঠিল। সে কৃষ্ণাকে জিজ্ঞাসা করিল, আর তুমি? অল্প হাসিয়া কৃষ্ণা বলিল, আমিও আছি, আপনি আগে যান। একটু ইতস্তত করিয়া গৌরী ঘরের মধ্যে প্রবেশ করিল। প্রথমটা গৌরী ঘরের মধ্যে কাহাকেও দেখিতে পাইল না। ঘরটি প্রকাণ্ড, চমৎকারভাবে সাজানো, কিন্তু আসবাবে বাহুল্য নাই। ছাদ হইতে চারিটি বহু শাখাযুক্ত ঝড় সোনালি জিঞ্জিরে ঘরের চারি কোণে ঝুলিতেছে। তাহাদের শাখায় শাখায় অসংখ্য দ্বীপ। ঘরের কোণে কোণে আবলুস কাঠের তোপায়ার উপর প্রায় 2 ফুট উঁচু পিতলের নারী মূর্তি। মূর্তিগুলি অর্ধনগ্ন, এক হাতে স্খলিত বস্ত্র বুকের কাছে ধরিয়া আছে, অপর হস্তটি ঊর্ধ্বঙ্কিত। সেই হস্তে ধৃত অর্ধস্ফুষ্ট কমলাকৃতি পাত্র হইতে মৃদু মৃদু সুগন্ধি ধূম উত্থিত হইতেছে। ঘরের মেঝেই কোনো আস্তরণ নাই। পঙ্কের কাজের উপর নানা বর্ণের ঝিনুক বসাইয়া অপূর্ব কারুকার্য করা হইয়াছে। 3 দিকের দেওয়ালে 10 ফুট উচ্চ দরজা ভারী মখমলের পর্দা দিয়া ঢাকা। চতুর্থ দিকে একটি বাতায়ন। বাতায়ন দিয়া কিস্তার দৃশ্য চোখে পড়ে। ঘরে কেহ নাই দেখিয়া গৌরী বিস্মিত হইয়া চারিদিকে চাহিল। পেছন ফিরিতেই দেখিল, যেই দরজা দিয়া সে প্রবেশ করিয়াছে তাহার বাহিরে দাঁড়াইয়া কৃষ্ণা হাসিতেছে, এবং ঘরের ভেতরে সেই দরজারই অনতিদূরে আরেকটি নারী মূর্তি দাঁড়াইয়া আছে। সেই মূর্তিটির দিকে চাহিয়া কয়েক মুহূর্তের জন্য গৌরীর হৃৎস্পন্দন যেন রুদ্ধ হইয়া গেল। ফল ফুল লতাপাতার সহিত তুলনা করিয়া সেই রূপের বর্ণনা করা অসম্ভব। চুলচেরা বিশ্লেষণ করিতে যাওয়াটাও মূঢ়তা, কারণ বিশ্লেষণে শরীরটাই ধরা পড়ে, রূপ ধরা পড়ে না। গৌরী নিস্পন্দন বক্ষে সেই অপরূপ মূর্তির দিকে তাকাইয়া রহিল। তাহার মনে হইল সে যেন অজন্তার একটি জীবন্ত চিত্র দেখিতেছে। তেমনি অপূর্ব ভঙ্গিতে কাপড়খানি পরা, চলিটি তেমনি মধুর শাসনে ঊর্ধ্বাঙ্গের চপল লাবণ্য সংযত করিয়া রাখিয়াছে। উত্তরীয়খানি তেমনি স্বচ্ছভাবে দেহটিকে যেন চন্দ্রকিরণে ঢাকিয়া রাখিয়াছে। চলি ও নিবিড় মধ্যবর্তী স্থানটুকু তেমনি নির্লজ্জভাবে অনাবৃত। মাথায় তেমনি বিচিত্র সুন্দর কবরী বন্ধ, হস্তে তেমনি অপরিস্ফুষ্ট লীলা কমল। গৌরী নিঃশ্বাস ফেলিতে ভুলিয়া গেল। জীবন্ত ছবিটির চোখ দুইটি একবার কাঁপিয়া খুলিয়া গিয়া আবার তৎক্ষণাৎ নত হইয়া পড়িল। একটি ছোট্ট হাসি শব্দে গৌরী চমকিয়া চেতনা ফিরিয়া পাইল। সহসা তাহার অন্তরাত্মা কাঁপিয়া উঠিল। সে কোথায় আসিয়াছে? এ কোন নন্দনবনে অনধিকার প্রবেশ করিয়াছে? কৃষ্ণা হাসিতে হাসিতে আসিয়া ছবির হাত ধরিয়া বলিল, দুজনেই যে চুপচাপ, চিনতে পারছ না নাকি? তা হবে, চোখে দেখা তো ইতিমধ্যে হয়নি, সেই যা 8 বছর বয়সে একবার হয়েছিল। আচ্ছা, আমি না হয় নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছি। ইনি হচ্ছেন দেবপাদ মহারাজ শঙ্কর সিং, তোমার বর। আর ইনি দেবী কস্তুরী বাই, আপনার রানী। আর কি, পরিচয় হয়ে গেল। এইবার তাহলে আমি যাই। কস্তুরী বাউয়ের রজনীগন্ধার কলির মতো অঙ্গুলিগুলি কৃষ্ণার হাত চাপিয়া ধরিল। কৃষ্ণা তখন কানে কানে বলিল, আচ্ছা, আমি যাব না, রইলাম।
কিন্তু তোমার প্রভু সাঁতার কেটে আজকের দিনে দেখা দিতে এসেছেন, তাকে অভ্যর্থনা করো। এই বলিয়া হাত ধরিয়া তাহাকে গৌরীর সম্মুখে লইয়া আসিল। গৌরী অপরাধীর মতো দ্রুত স্পন্দিত বক্ষে দাঁড়াইয়া রহিল। তাহার মনে হইল সে ছদ্মবেশে চোরের মতো পরশ অপহরণ করিতেছে। এই প্রীতির রত্নাগারে প্রবেশ করিবার তাহার কোনো অধিকার নাই। কস্তুরী গৌরীর পায়ের কাছে নত হইয়া প্রণাম করিল। গৌরী অত্যন্ত সংকুচিত হইয়া বলিল, থাক থাক, হয়েছে। কৃষ্ণা বিদ্যুৎ চপল চোখে চাহিয়া বলিল, আপনি জল থেকে উঠেই ও রাঙা পা দুখানির ওপর মুখ রেখে শুয়ে পড়েছিলেন, তাই উনি সেটা ফেরত দিলেন। গৌরী দেখিল কস্তুরীর গাল দুইটি লজ্জায় রাঙা হইয়া উঠিয়াছে। সেও দেখা দেখি অত্যন্ত লাল হইয়া উঠিল। তারপর লজ্জা দমন করিয়া সহজভাবে কথা বলিবার চেষ্টা করিল। বলিল, কি শুভক্ষণে জলে পড়ে গিয়েছিলাম তা এখন বুঝতে পারছি। কৃষ্ণা কস্তুরীর গা ঠেলিয়া বলিল, নাও জবাব দাও, আমি বারবার তোমার হয়ে কথা কইতে পারি না। কস্তুরীর ঠোঁট দুইটি একটু কাঁপিয়া উঠিল। সে নতনয়নে ধীরে ধীরে বলিল, আপনার যে আঘাত লাগেনি এটাই আমাদের সৌভাগ্য। গলাটি একটু ভাঙা ভাঙা, কথাগুলি বাঁধো বাঁধো, কিন্তু গৌরীর মনে হইল এমন মিষ্টি কণ্ঠস্বর বুঝি আর কাহারও নাই। আরও শুনিবার আশায় সে সতৃষ্ণভাবে কস্তুরীর মুখের পানে চাহিয়া রহিল। দুজনেই কিছুক্ষণ নীরব। কস্তুরী নতমুখী, নখ দিয়া পদ্মের পাতা ছিঁড়িতেছে। কৃষ্ণা হাসিয়া উঠিল, সব কথা ফুরিয়ে গেল? আর কথা খুঁজে পাচ্ছ না? বেশ, তাহলে এইবার একটু জলযোগ হোক, আসুন। ঘরের মধ্যস্থলে মেঝের ওপর কার্পেটের আসন বিছাইয়া জলযোগের আয়োজন সজ্জিত করা ছিল। মেঝের কারুকার্যের জন্য এতক্ষণ তাহা গৌরীর চোখে পড়ে নাই। সোনার থালায় ফল মূল ও মিষ্টান্ন সাজানো ছিল। গৌরী দেখিয়া আপত্তি করিয়া বলিল, এত রাত্রে আবার এইসব কেন? কৃষ্ণা বলিল, রাত এমন কিছু বেশি হয়নি, বসুন। রাত্রির আহারটা না হয় এখানেই সম্পন্ন হলো, ক্ষতি কি? আজকের দিনে আপনাকে সামনে বসিয়ে খাইয়ে সখীর কত তৃপ্তি হবে সেটাও তো ভেবে দেখুন। অনিচ্ছা সত্ত্বেও গৌরী আসনে বসিল। কস্তুরী কৃষ্ণার কানের কাছে মুখ লইয়া গিয়া চুপি চুপি বলিল, তুমি খাওয়াও, আমি চললাম। কৃষ্ণা বলিল, তা কি হয়? তুমি বসে না খাওয়ালে উনি খেতে পারবেন কেন? গলাটা আরও খাটো করিয়া বলিল, আর তাছাড়া মহামান্য অতিথির অমর্যাদা হবে যে। দুই সখীতে মেঝের ওপর বসিল। গৌরী নীরবে আহার সম্পন্ন করিয়া জলের পাত্রটা তুলিয়া লইয়া দেখিল তাহাতে লাল রঙের পানীয় রহিয়াছে। এই কয়দিন ঝিন্দে থাকিয়া সে জানিতে পারিয়াছিল যে এইখানে সংযত মাত্রায় সুরাপান করা দোষের নয়। এমনকি ছেলে বুড়ো স্ত্রী পুরুষ সকলেই তাহা অসংকোচে করিয়া থাকে। সুতরাং এই পাত্রের লাল পানি যে কোন দ্রব্য তাহাতে তাহার সন্দেহ রহিল না। সে পাত্রটি নামাইয়া রাখিয়া বলিল, আমাকে একটু সাদা জল দিন, আমি মদ খাই না। কৃষ্ণা বিস্ফারিত নেত্রে চাহিল। গৌরী নিজের ভুল বুঝিতে পারিয়া চট করিয়া সামলাইয়া লইয়া বলিল, অর্থাৎ ছেড়ে দিয়েছি, আর খাই না। ঝিন্দের শঙ্কর সিং যে ওই রক্তবর্ণ তরল পদার্থটি কিছু অধিক মাত্রায় সেবন করিয়া থাকেন এ কথা ঝড়োয়ার রাজপ্রসাদে অবশ্য অবদিত থাকিবার কথা নয়। কস্তুরীর মুখ সহসা আনন্দে উজ্জ্বল হইয়া উঠিল। সে চোখ দুটি একবার গৌরীর মুখের পানে তুলিয়াই আবার নত করিয়া ফেলিল। কিন্তু এই পলকের দৃষ্টিপাতেই তাহার মনের প্রীতি প্রফুল্ল কথাটি প্রকাশ হইয়া পড়িল। গৌরীর সারা দেহে যেন বিদ্যুৎ খেলিয়া গেল। কৃষ্ণা দ্রুতপদে জল আনিতে উঠিয়া গেল। গৌরী ও কস্তুরী মুখোমুখি বসিয়া রহিল। দুজনেই সংকুচিত। গোপনে কস্তুরী দেহ আলোড়িত করিয়া লজ্জার একটা ঝড় বহিয়া গেল। ওড়নাখানা সে গায়ে ভালো করিয়া জড়াইয়া বসিল। দুইজনে মুখোমুখি আর কতক্ষণ চুপ করিয়া বসিয়া থাকা যায়। ওদিকে কৃষ্ণাও বোধ করি দুষ্টুমি করিয়া ফিরিতে দেরি করিতেছে। গৌরী কণ্ঠের জড়তা দূর করিয়া আস্তে আস্তে বলিল,
মদ আমি ছেড়ে দিয়েছি, প্রতিজ্ঞা করেছি জীবনে আর ওই জিনিস ছোঁব না। কথাটা বলিয়াই সে মনে মনে ক্ষুব্ধ হইয়া উঠিল। কেন সে অকারণে এই মিথ্যে কথাটা বলিতে গেল? মদ সে ধরিলই বা কবে আর ছাড়িলই বা কবে? শঙ্কর সিংয়ের ভূমিকায় অভিনয় করিবার হয়তো প্রয়োজন আছে, কিন্তু তাই বলিয়া অপ্রয়োজন মিথ্যাচারে কি আবশ্যক? সে নিজের উপর ভিতরে ভিতরে বিরক্ত হইয়া উঠিল। কিন্তু যেই বস্তুটির লোভে সে নিজের অজ্ঞাতসারে ওই কথাটা বলিয়াছিল, তাহা পাইতে বিলম্ব হইল। আবার তেমনি একটি চকিত সলজ্জ চাহনি সুস্মিত সপ্রশংস প্রসন্নতার রসে তাহাকে অভিষিক্ত করিয়া দিয়া গেল। কি আশ্চর্য চক্ষু, কি অপূর্ব সম্মোহন দৃষ্টি! গৌরী মাথা হেঁট করিয়া ভাবিতে লাগিল, এমন সুন্দর লজ্জা সে আর কোথায় দেখিয়াছে? ইহারা পুরুষের সম্মুখে অসংকোচে বাহির হয়, ঘোমটার বালাই নাই, অথচ ভাবভঙ্গিতে কোথাও এতটুকু সম্ভ্রম শালীনতার অভাব নাই। বাঙালির মেয়েরা কি ইহাদের চেয়েও অধিক লজ্জাশীলা? জলের গেলাস লইয়া কৃষ্ণা ফিরিয়া আসিল, বলিল, ওদের আর ঠেকিয়ে রাখা যাচ্ছে না, ওরা আসছে সদল বলে এই ঘরে চড়াও করতে। জল পান করিয়া গৌরী আসনে উঠিয়া দাঁড়াইল। কৃষ্ণা পানের বাটা কস্তুরীর হাতে দিয়া বলিল, নাও, বরকে পান দাও। একটু হাসিয়া একটু লাল হইয়া কস্তুরী পানের বাটা দুই হাতে ধরিয়া গৌরীর কাছে আসিয়া দাঁড়াইল। গৌরী সোনালি তবক মোড়া পান তুলিয়া লইয়া মুখে পুরিল। এমন সময় কোনো বাধা না মানিয়া সখীর দল একঝাঁক প্রজাপতির মতো ঘরে ঢুকিয়া পড়িল। তাহাদের কিঙ্কিনি পাঞ্জরের শব্দে ঘর মুখরিত হইয়া উঠিল। সকলে আসিয়া গৌরীকে ঘিরিয়া ধরিল। লক্ষ্মী কপট অভিমানের সুরে বলিল, সখীকে পেয়ে আমাদের ভুলে গেলেন? সখীবয়ের বাহিরে কস্তুরী কৃষ্ণার গলা জড়াইয়া কানে কানে বলিল, তোরা এখন যা হয় কর, আমি পালাই। এই বলিয়া অলক্ষ্যে ঘর ছাড়িয়া প্রস্থান করিল। কিছুক্ষণ লক্ষ্মীর সহিত রঙ্গতামাশার পর গৌরী কৃষ্ণাকে ডাকিয়া বলিল, একটা বড় ভুল হয়ে গেছে, সিঙ্গরে খবর পাঠানো হয়নি, তারা হয়তো ভাবছে আমি। কৃষ্ণা বলিল, খবর অনেক আগেই পাঠানো হয়েছে। আপনার স্মরণশক্তির যেরকম অবস্থা, প্রজাদের পক্ষে মোটেও শুভ নয়। গৌরী বলিল, প্রজাপতিদের মধ্যে পড়ে প্রজাদের কথা ভুলে যাওয়াটা আর কি বিচিত্র? কৃষ্ণা বলিল, আমরা কি প্রজাপতি? গৌরী হাসিয়া বলিল, সবাই নয়, তুমি ভীমরুল। ভ্রুভঙ্গি করিয়া কৃষ্ণা বলিল, কেন, আমি ভীমরুল কেন? গৌরী বলিল, মধুর দিকেও তোমার লোভ আছে, আবার হুল ফোটাতেও ছাড়ো না। বাঁকা হাসিয়া কৃষ্ণা বলিল, কখন হুল ফোটালাম? গৌরী একবার চারিদিকে চাহিয়া দেখিল কস্তুরী নাই। ভৎসনাপূর্ণ চক্ষু কৃষ্ণার দিকে ফিরাইয়া বলিল, তোমার শাস্তি ক্রমেই বেড়ে যাচ্ছে। ভেবেছিলাম অল্প শাস্তি দিয়ে ছেড়ে দেব, কিন্তু তা আর হতে দিলে না। কৃষ্ণা বলিল, সে কি, আপনার জন্য এত করলাম তবুও শাস্তি বেড়ে গেল? ঘাড় নাড়িয়া গৌরী বলিল, হ্যাঁ। তা কি করলে শাস্তি থেকে রেহাই পাবো বলুন তো? গৌরী উত্তর দিতেই যাইতেছিল, এমন সময় এক পৌরা পরিচারিকা আসিয়া কৃষ্ণার কানে কানে কি বলিল। কৃষ্ণা পরিহাস ত্যাগ করিয়া বলিল, সর্দার ধনঞ্জয় এসেছেন, বাহির মহলে আপনার জন্য অপেক্ষা করছেন। এত শীঘ্র? গৌরীর মুখখানা একটু ম্লান হইয়া গেল। সে আর একজনের চরিত্র অভিনয় করিতেছে, তাহা স্মরণ হইল। তবুও হাস্যমুখে সকলের দিকে ফিরিয়া বলিল, আজ তাহলে চললাম। স্বর্গে আসবার ইচ্ছে হলে আবার কিস্তার জলে ডুব দেয়া যাবে। কি বলো রম্ভাবাই? বোধহয় আগে হইতেই মন্ত্রণা ছিল। সকলেই একসঙ্গে হাত পাতিয়া বলিল, আমাদের বকশিস? কি বকশিস চাও? আপনি যা দেবেন। আচ্ছা বেশ, আমার সঙ্গে তো এখন কিছুই নেই, এমনকি কাপড়টা পর্যন্ত ধার করা। আমি তোমাদের বকশিস পাঠিয়ে দেব। ভালো কথা, তোমাদের বিয়ে হয়েছে?
লক্ষ্মী বলিল, না, আমরা সবাই কুমারী, শুধু কৃষ্ণার বিয়ে ঠিক হয়ে গেছে। গৌরী বলিল, আচ্ছা বেশ, তাহলে কৃষ্ণা ছাড়া আর সকলকে একটি করে বকশিস পাঠিয়ে দেব। কৌতূহলী লক্ষ্মী জিজ্ঞাসা করিল, কি বকশিস দেবেন? একটি করে বর। এই বলিয়া হাসিতে হাসিতে কৃষ্ণাকে সঙ্গে করিয়া প্রস্থান করিল। অন্দর ও সদরের সন্ধিস্থলে কৃষ্ণা বিদায় লইল। বলিল, আমার শাস্তি কিসে লাঘব হবে তা তো বললেন না। আজ নয়, যদি সুবিধা হয় আরেকদিন বলবো। একটা দীর্ঘশ্বাস চাপিয়া প্রতিহারীর অনুসরণ করিয়া গৌরী সদর মহলে প্রবেশ করিল। মজলিস ঘরে ঝড়োয়ার মন্ত্রী অনঙ্গদেব এবং কয়েকজন উচ্চপদস্থ কর্মচারী ধনঞ্জয় ও রুদ্ররূপকে সসম্মানের মধ্যে বসাইয়া আদর আপ্যায়ন করিতেছিলেন। স্বভাবতই নদীবক্ষে দুর্ঘটনার কথা হইতেছিল। ধনঞ্জয় একটি সম্পূর্ণ কাল্পনিক আখ্যায়িকা রচনা করিয়া বুঝাইতেছিল যে ব্যাপারটা নিতান্তই দৈব দুর্ঘটনা। এমন সময় গৌরী আসিতেই সকলেই সসম্ভ্রমে গাত্রোত্থান করিয়া দাঁড়াইলেন। ধনঞ্জয় দ্রুতপদে কাছে আসিয়া সামরিক প্রথায় অভিবাদন করিয়া কুশল প্রশ্ন করিলেন, মহারাজ, অক্ষত আছেন? কোনো প্রকার অসুস্থতা বোধ করছেন না তো? গৌরী হাসিয়া বলিল, কিছুই না, বরঞ্চ ভালোই বোধ করছি। কিন্তু তোমার চেহারাখানা তো ভালো ঠেকছে না সর্দার, চোট পেয়েছ? ধনঞ্জয় হাসিলেন। হাসিটা কিন্তু আমোদের নয়। বলিলেন, বিশেষ কিছু নয়, শরীরে চোট সামান্যই লেগেছে, কিন্তু সে যাক। অনঙ্গদেব দিকে ফিরিয়া বলিলেন, এখন অনুমতি করুন, রাজাকে নিয়ে আমরা সিংগড়ে ফিরি। সেখানে সকলেই অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে আছেন। মন্ত্রী অনঙ্গদেব ঝড়োয়ার পক্ষ হইতে রাজার বিপন্ন মুক্তিতে আনন্দ ও অভিনন্দন প্রকাশ করিয়া শেষে বলিলেন, কিন্তু আজ রাত্রিটা মহারাজ এই পুরে বিশ্রাম করলে হতো না? মহারাজের শুভাগমন এতটাই আকস্মিক যে আমরা তার যোগ্য সম্বর্ধনা করবার অবকাশ পেলাম না। ধনঞ্জয় দৃঢ়ভাবে ঘাড় নাড়িয়া বলিলেন, তা সম্ভব নয়। আজ রাত্রে মহারাজকে রাজধানীতে ফিরতেই হবে। পরে মহারাজকে সম্বর্ধনা করবার আপনারা অনেক সুযোগ পাবেন। আজ অনুমতি দিন। অনঙ্গদেব সহাস্যে বলিলেন, উনি এখন আমাদেরও মহারাজ, ওনার ইচ্ছাই আমাদের কাছে আদেশ। তাহা সপ্রশ্ন দৃষ্টির উত্তরে গৌরী ঘাড় নাড়িল। ভালো, 50 জন শোয়ার সঙ্গে দিই। একটু চিন্তা করিয়া ধনঞ্জয় বলিলেন, তা দিন। মহারাজ জীবিত আছেন সংবাদ পেয়েই আমি রুদ্ররূপকে নিয়ে ঘোড়া ছুটিয়ে চলে এসেছি। পার্শ্বচর আনবার কথা মনে নেই। অল্পকাল মধ্যেই সম্মুখে ও পশ্চাতে 50 জন বল্লমধারী ঘোড়সওয়ার লইয়া 3 জন অশ্বারোহণে বাহির হইয়া পড়িলেন। পথে কোনো কথাই হইল না। গৌরী ঘোড়ার ওপর বসিয়া হেট মুখে নিজের চিন্তায় মগ্ন হইয়া রহিল। কিস্তা সেতু পার হইয়া সিংগড়ে পদার্পণ করিবার পর ধনঞ্জয় একবার মাত্র কথা কহিলেন। তীক্ষ্ণ চক্ষু তুলিয়া প্রশ্ন করিলেন, রানীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল? গৌরী নিদ্রক্ষিতের মতো মুখ তুলিয়া বলিল, হয়েছিল। ধনঞ্জয় আর কিছুই জিজ্ঞাসা করিলেন না। কিন্তু তাহার মুখ ভীষণ অন্ধকার ও ভ্রুকুটি কুটিল হইয়া উঠিল।